আপনার সর্বস্তর জুড়ে আমি আছি, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা তা বলতে পারছি না। আরশি ছন্দ পছন্দ করলেও আরাফের কথার মানে বুঝতে তার অনেক কাঠখোট পোড়াতে হয়। আরশি কিছু বলবে তখনই সেখানে একজনের আগমন হয়, যেই সেই আগমন নয়, একদম আরশির হিজাব টান দিয়ে পিন ছুটিয়ে ফেলেছে এমন ঝড়ের আগমন। আরশি নিজের হিজাবের কোণ ধরে পাশে তাকিয়ে দেখে চোখে সানগ্লাস দিয়ে হিরো সেজে তার সামনে পাঙ্কু খান দাঁড়িয়ে আছে। এই ঈশানের বাচ্চা, হিজাব টান দিলি কেন? ঈশান নিজের সানগ্লাস খুলে শার্টের বুকের মাঝে রেখে বলল। আমার ইচ্ছা জানেমান। ঈশান আর কথা না বাড়িয়ে অন্যদিকে চলে যায়, যেখানে মাত্রই জেসির আগমন ঘটেছে। রিক্সা থেকে নামছে সে। ঈশান চলে যেতেই আরশি হিজাব ঠিক করতে নেয়, কিন্তু হাতে ব্যাগ থাকায় তার সমস্যা হয়ে যাচ্ছে। পরক্ষণেই আরশি দেখতে পেল আরাফ নিচ থেকে কিছু একটা তুলছে। তুলে নিয়ে আরশির কাছে এগিয়ে এসে আরশির হিজাব ঠিক করে দিয়ে পিন আটকে দিল সে। আরশি এখনো হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাফ নিজ হাতে তার হিজাব ঠিক করে দিল। হিজাব ঠিক করা হয়ে গেলে সে বলল, এখন ঠিক আছে। আপনাকে হিজাব পরলে মায়াবতী আর চুল খুললে কেশবতী দেখতে লাগে। আরশি আরাবের কথা শুনে মুস্কি হেসে ফেলল। আরশি, আরাব, ঈশান, জেসি সবাই মাহির বাসার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সমস্যা হলো আরশিকে নিয়ে। আরশি ভয় পাচ্ছে মাহির মা বাবাকে। সেই তো ওদের বিয়েটা দিয়েছে, এখন যদি তারা বোকা দেয়। আরশি সবার সাথে সাথে টিপ টিপ পায়ে ভেতরে ঢুকলো। হঠাৎ আরশির কান কেউ ধরে ফেললে আরশি চিৎকার করে বলে ওঠে, আন্টি, এইবারের মতো মাফ চাই, এরপরে আর এমন করবো না। আল্লাহ, আন্টি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাহির মা মাহমুদা আরশির কান ছেড়ে দিয়ে বললেন, বদমাইশ মেয়ে, আরও 2 দিন আগে আসার কথা ছিল তোর, আসোস নাই কেন? আরশি কান ডলতে ডলতে বলল। তোমার বকার ভয়ে। মাহমুদা খানম হেসে বললেন, পাগল মেয়ে একটা, আমি কি তোকে শুধু বকাই দিই? মাহমুদা খানম সবাইকে নিয়ে ভেতরে চলে এলেন। সবাইকে নাস্তা পরিবেশন করে তিনি রান্নার দিকটা দেখতে গেলেন। মাহি তার বন্ধুদের আসার খবর পেয়ে দোতলা থেকে নিচে নেমে এসেছে। মাহি আরশিকে জড়িয়ে ধরে বলল, আজ যদি না আসতি তাহলে 1 বস্তা গালি তোর বাসায় ডেলিভারি পাঠিয়ে দিতাম। আরশি মুস্কি হেসে বলল, আজ আমার বান্ধবীর মেহেন্দি সন্ধ্যা বলে কথা, আর আমি আসবো না? এটা কি কখনো হতে পারে? মাহি ঈশানকে দেখে বলল, এই তুই এখানে কেন? তোর আর আরাফ ভাইয়ের না ছেলে পক্ষে থাকার কথা? আরাফ জানতো না যে সে ছেলে পক্ষের। ঈশান ভ্রু কুঁচকে বলল, আমরা ছেলে পক্ষ হলে ওই 2টা বান্দর কোন পক্ষের? জেসি সামনে এগিয়ে এসে বলল। আমরা কোনে পক্ষ? ঈশান মুস্কি হেসে বলল, ও আচ্ছা তাই, তাহলে তো এই 2 দিন বন্ধুত্বের সম্পর্ক বাদ। তাহলে আজ রাতে মেহেন্দি সন্ধ্যায় দেখা হচ্ছে বেঞ্চ সাহেবা। আজ না কানে চুমনে না খাইয়ে এই ঈশান থামবে না। ঈশান আরাফকে উদ্দেশ্য করে বলল, আর শোনো, আজ আমাদের বেহেন্দের আপ্যায়ন করতে হবে। চলো তাহলে প্রস্তুতি শুরু করি। আরাফও ঈশানের সাথেই বেরিয়ে গেল। জেসি আরশির কাছে এগিয়ে এসে বলল, কি বলে গেল শুনলি? সাবধান, আজ কিন্তু কিছু একটা হবে। আরশি বাঁকা হেসে বলল, হোক জেসি বেবি, চলো আমরাও বেআইদের পাগল বানানোর ঔষধ তৈরি করি, দেখি নাকানি চোপানি কারা খায়। জেসি আর মাহি ঢোক গিলছে, দুজন এক একটার থেকেও ডেঞ্জারাস। আর কি যে হবে। সন্ধ্যার লাল রক্তিম আভার ছড়াছড়ি চারিদিকে। মাহিকে জলপাই রঙের লেহেঙ্গায় সাজানো হয়েছে। মাহিদের ছাদটা অনেক বড়, তাই সেখানেই প্যান্ডেল করা হয়েছে। হিমেলের পরিবার সহ ঈশান আরাফ চলে এসেছে অনেকক্ষণ হলো। মাহিকে স্টেজে বসানো হয়েছে কিছুক্ষণ আগে। মাহির পাশে হিমেলকেও বসানো হয়েছে। হিমেলকে বসিয়ে হিমেলের বাবা মা নিচে চলে গেলেন। মাহি হিমেলকে উদ্দেশ্য করে বলল, জান জান, আমাকে আজ কেমন লাগছে? হিমেল মুস্কি হেসে বলল, ওই আকাশের চাঁদের মতো, কিন্তু তুমি আমার ব্যক্তিগত চাঁদ। মাহি লজ্জা পেয়ে বলল, যা,
এসব বলো না, আমার শরম করে। ঈশান নাক মুখ কুচকে বলে উঠল। তুই চাঁদ পাইলি কই? চাঁদ কি তোর বাপ চাচার সম্পত্তি? ফালতু বলা পাইন। বিয়ে করছোস, মাসও হয় নাই, এর মধ্যে আমাদের সামনে জানফান বলতেছিস। হিমেল মাহির কানে কানে বলল। বউ, ঈশানের মনে হয় জ্বলছে। আমরা প্রেম করছি তো, ও সেটা মেনে নিতে পারছে না। মাহি মুস্কি হেসে বলল। এখন তো জলেই নি, একটু পর দেখো কি কি হয়। মাহির কথা শেষ হওয়ার মাধ্যমেই ছাদের দরজায় কারো কণ্ঠধ্বনি শোনা গেল। হেই এভরিবডি, লুক অ্যাট দিস সাইড। সবার নজর চলে গেল দরজার দিকে। জলপাই রঙের লং জামায় দুই পরী দাঁড়িয়ে আছে। তাদের শরীরের শোভা পাচ্ছে হালকা গহনা, মাথায় লাগানো গোলাপ ফুল আর খোলা চুল। জেসি আর আরশির এই রূপ দেখে সবাই হা হয়ে গিয়েছে। ঈশান জেসিকে মুটুসি বললেও জেসি অত্যন্ত সুন্দরী। ঈশানের কথায় ভাষ্যমতে তার মোটা হওয়ার কথা, কিন্তু সে কোনো কালেই মোটা ছিল না। ওইটা ঈশান মজা করে ডাকে। আরশি আর জেসি এগিয়ে আসছে। আরাফ নিজের বুকে হাত দিয়ে চেয়ারে বসে পড়ে। তার পাশে থাকা পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিজের গলা ভিজিয়ে নেয়। আরশির সৌন্দর্য যে তাকে কাবু করে ফেলেছে। আর ঈশান হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। আরশি ঈশানের দিকে এগিয়ে গিয়ে বলল। আসসালামু আলাইকুম বেয়াই সাহেব। ঈশান এবার নিজেকে স্বাভাবিক রেখে বলল। ওয়ালাইকুম আসসালাম বেয়ান সাহেবা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখানে কি বিয়েটা তোদের হচ্ছে? যে এত সেজেছিস, মানুষ মারতে যাস নাকি? জেসি মুস্কি হেসে বলল। মানুষ না মরলেও তুই ঠিকই উপরে টপকে যাবি। জেসি ঈশানের বুকের কাছ থেকে চশমা নিয়ে নিজের চোখে পড়ে নেয় আর আরশির সাথে স্টেজে উঠে পড়ে। আরশি আর জেসি একটা গানে ধুমধারাক্কা পারফরমেন্স দেয়। সবাই মুগ্ধ নয়নে নাচ দেখছে, কিন্তু আরাপ দেখছে আরশিকে। আপনি আমার প্রাণ না নিয়ে থামবেন না প্রলয়ঙ্কারী। আপনার প্রতিটি পদধ্বনিতে যে হৃদয় স্রোতের অনুকূলে ভেসে যায়, আপনি কি শুনতে পান না সেই ভগ্ন হৃদয় শব্দ? মাহি তো এমনিতেই ছটফটে স্বভাবের মেয়ে। জেসি আর আরশিকে নাচতে দেখে সে আর থাকতে পারল না, সেও চলে গেল মেরে সাইয়া সুপারস্টার গানে নাচতে। হিমেল শুধু দেখেই গেল। আরাপ ঈশানের কাছে গিয়ে বলল। আমরা বরপক্ষ কনেপক্ষের কাছে কোনোদিনও হেরে যাব না। তোমরা প্রস্তুত তো? ঈশান মুস্কি হেসে সম্মতি জানালো। আরাবকে যতটা স্বাভাবিক লাগে দেখতে, কিন্তু সে অতটাও স্বাভাবিক নয়, সেটা আজ সবাই দেখতে পারছে। আরাব আর ঈশান স্টেজে উঠে আরশিদের টিস করে বলে চুরিয়া গানে নাচতে শুরু করলো। কিন্তু মজার বিষয় হলো তারা কাপল ড্যান্স করবে। জেসি ইচ্ছে করে আরশিকে আরাফের দিকে ধাক্কিয়ে পাঠিয়ে দিল, আর ঈশান নাচ করছে জেসির সাথে। সবাই অনেক আনন্দের সহিত মেহেন্দি প্রোগ্রাম এনজয় করছে। মাহিকে রুমে নিয়ে যাওয়া হয়েছে মেহেদি পরাতে। সবাই নিজ কাজে ব্যস্ত। জেসি রেলিং এর কাছে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। এরই মধ্যে ঈশান এসে পাশে দাঁড়ালো। তোরা যা করলি, নাচ শিখে এসেছিলাম তোদের তাক লাগাতে, আর তোরে চোখ হাতে ধরিয়ে দিলি। এমনি যাই বলিস, তোর আর আশির নাচ কিন্তু খুব সুন্দর হয়েছে। জেসি মুস্কি হেসে বলল। আমার থেকেও আরশিকে অনেক সুন্দর লাগছে, তাই না রে? ঈশান জেসির পিঠের পেছন দিয়ে নিজের হাত দিয়ে জেসির কাঁধে হাত রাখলো, আর জেসির মাথাটা নিজের কাঁধে রেখে বলল। দূর পাগলি, কে বলেছে তোকে? তোকেও আজ মারাত্মক সুন্দর লাগছিল। তুই তো অনেক সুন্দরী, তাই তো কলেজে মাঝে মাঝে ছেলেদের ধোলাই দেওয়া লাগতো। এত কিছু কার জন্য করেছে বলতো? জেসি ঈশানের মুখের দিকে তাকিয়ে বলল। আমাকে এভাবে ধরে মেরে ফেলতে চাস নাকি? ঈশান জেসির কথায় জেসির কাঁধ থেকে হাতটা সরিয়ে নেয় আর বলে। তোকে ছোঁয়ার অধিকার কি আমার নেই? আমি কি তোকে কখনো খারাপ স্পর্শ করেছে? জেসি এবার উচ্চস্বরে হেসে ফেলল। তুই আবার কবে থেকে আমার কথা সিরিয়াসভাবে নিতে শুরু করলি? ঈশান জেসির মাথার টিকলিটা ঠিক করে দিয়ে বলল। আমার জীবনে আমার বন্ধুদের গুরুত্ব সব থেকে বেশি। কেউ যদি পাশে না থাকে, তাও আমিই থাকবো। সবাই হারানো আমিই থেকে যাব। ঈশান পকেট থেকে একটা গোলাপের মালা বের করে জেসির হাতে পরিয়ে দিয়ে বলল।
তোর হাতে ছুরি কই? নাচের সময় দেখেছিলাম, তো এটা নিয়ে এলাম। দে, পড়িয়ে দে। ঈশান যত্নের সহিত পরিয়ে দিয়ে বলল, এ যে মোটর চেপেছে, তোমাকে পড়িয়ে দিলাম। তারপরও যেন না শুনে ঈশান কিছু করে না। ঈশানকে সবাই ডাকতে শুরু করলে সে সেদিকে চলে যায় আর জেসি নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। গোলাপের মালাটা তার হাতে পেঁচানো। জেসি মালাটা স্পর্শ করে আকাশের দিকে তাকিয়ে বলল, ঈশানকে কিভাবে স্পর্শ করতে দেই? ওর স্পর্শ বন্ধুত্বের হলেও আমার কাছে তা স্বাভাবিক নয়। ঈশান কি আদর সামনে আসন্ন ঝড় মোকাবেলা করে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারবে, নাকি শূন্যতা ওকে পুরোপুরিভাবে গ্রাস করে নিবে? রাতের প্রায় 12টা। মাহির মেহেদি দেওয়া শেষ হয়েছে একটু আগেই। আরশি জেসিকে মেহেদি দিয়ে দিয়েছে, এখন তার দেওয়ার পালা। কিন্তু ডান হাতে দিবে কিভাবে? জেসি আরশির ডান হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। আরশি ঘুমে ধরছে, তাই সে ঘুমিয়ে পড়েছে আর জেসি মেহেদি দিয়ে খুব সুন্দরভাবে হাতের মধ্যেতে এ লিখে দিয়েছে। জেসির মেহেদি দেওয়া শেষ হলে সে আরশির পাশে ঘুমিয়ে যায়। রাত প্রায় 3টে। আরশি গভীর ঘুমে আসন্ন, কিন্তু একজোড়া নির্ঘুম চোখ তার মায়াভরা মুখটি দেখতে ব্যস্ত। সেই আগন্তুক আরশির মুখের উপরে পড়তে থাকা চুলগুলো গুছিয়ে কানের পিছনে রেখে দিচ্ছে। মেহেদি রঞ্জিত হাত স্পর্শ করে ফিসফিস করে বলে উঠল, আপনাকে আর কি নামে সম্বোধন করলে আপনাকে বর্ণনা করা যাবে? আপনি যে অস্থির হৃদয়ের তোলপাড় থামানোর মহা অস্ত্র, এলোকেশী মায়াকন্যা। আপনি জীবনে না আসলে আমি সত্যি শূন্যতায় হারিয়ে যেতাম। আপনাকে দেখলে যে হৃদয় শীতল হয়ে যায়। কি এমন জাদু আছে আপনার মধ্যে? কিন্তু বড্ড ভয় করে আপনাকে হারানোর ভয়। আরাফের প্রতিটি কথা আরশি না শুনলেও দেওয়ালের অপর প্রান্তে পানির বোতল হাতে মাহি ঠিক শুনে নিয়েছে। রাতের কথার ধ্বনি যে নদীর জলের মতো স্বচ্ছ হয়। আরাফ নিজ মনে আরশিকে দেখে চলে যায় নিজ রুমে। মাহিও নিজ রুমে চলে আসে। সে যেটা শুনছে সেটা কি সত্যি? আরাফ সব সময় চুপ থাকে। তাকে দেখে বোঝার জো নেই যে তার মধ্যে এক প্রেমিক পুরুষ লুকিয়ে আছে। তার জায়গায় অন্য কেউ হলে সুযোগে খারাপ স্পর্শ করতে চাইতো, আর সে এত কাছে পেয়েও শুধু আরশিকে দেখেই নিজের মন স্বাদ পূরণ করে নিল। লাল রক্তিম আকাশ হলেও সারা বাড়ি জুড়ে হলুদের কাজ চলছে। আজ যে মাহির গায়ে হলুদ। মাহি জেসির হাত ধরে ওকে টানতে টানতে নিয়ে যায় পাশের রুমে। কি হচ্ছেটা কি মাহি? এখন তুই রেডি হবি, তোর আবার হলুদ গোসলও বাকি আছে। মাহি জেসির হাত ধরে বলল, আগে আমার কথা শোন। বল, কি বলবি? মাহি হাসি মুখে বলল, জানোস বান্ধবী, আমি না জেনে গেছি আরব ভাইয়া আরশিকে ভালোবাসে। কাল রাতে আরব ভাইয়ার হৃদয়ে লুকানো গোপন কথা সব আমি শুনে নিয়েছি। আরশির চোখেও আরব ভাইয়ের জন্য আমি অন্যরকম অনুভূতি লক্ষ্য করেছিলাম, কিন্তু ভয় পেতাম যে আরব ভাইয়া কোনোদিন আরশিকে মেনে নিবে না। কিন্তু আমাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে আরব ভাইয়া আরশিকে ভালোবেসে ফেলেছে। আল্লাহ, ওদের জন্য আমার অনেক আনন্দ হচ্ছে। জেসি সব শুনে অবাক হয়নি, বরং হাসি মুখে বলল, আমিও লক্ষ্য করেছি, কিন্তু তুই আবার আরশিকে বলতে যাইস না। যার অনুভূতি সে একদিন প্রকাশ করবে। মাহিও হাসতে হাসতে মেনে নিল। সে তার বান্ধবীর জন্য খুব খুশি। মাহিকে খুঁজে না পেলে হিমেল আশেপাশে খুঁজছে। হিমেলকে এমনভাবে খুঁজতে দেখে ঈশান কিছু একটা খোঁজার অভিনয় করে মজা করে বলতে লাগলো, বউ, ও বউ, কই গো তুমি? তুমি যে খুঁজে পাচ্ছি না। তোমাকে না দেখলে যে আমার হজম শক্তি বন্ধ হয়েছে। কোথায় আছে তুমি? হিমেল ভ্রু কুঁচকে বলল, বিয়ে হয়েছে আমার, তাই আমি আমার বউ খুঁজছি। কিন্তু তোর বউ এলো কোথা থেকে? ঈশান ধমকে বলল। চুপ কর শালা, আমি আরো 2 বছর আগেই বিয়ে করে ফেলেছি। জেসি পিছন দিক দিয়ে এসে বলল। কি বললি তুই? ঈশান লজ্জা পাওয়ার ভান ধরে বলল, স্বপ্নে বিয়ে করে নিয়েছে। ওই স্বপ্নে আর বাস্তবে একই কথা। লাউ আর কদু একই জিনিস। মাহি এগিয়ে এসে বলল। সাদের লাউ বানাইলো মোরে। মাহি আর কিছুই বলতে পারল না।
এর আগেই হিমেল ওর মুখ ধরে বলল, চুপ থাকো, আর কিছুই বইল না। ঈশানের এমনি মাথার তার কাটা আছে, তোমার গান শুনলে ওর তারা আরও কেটে যাবে। হিমেল মাহিকে নিয়ে চলে গেল। ঈশান এখনো কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছে ওদের দিকে। ঈশানের এই গানটা একদমই ভালো লাগে না, তাই তো হিমেল বুদ্ধি করে মাহিকে বাঁচিয়ে নিয়ে গেল। ঈশান ফোঁস করে উঠলে সে শুনতে পেল তার পেছনে কেউ গান গাইছে। লাউয়ের আগা খাইলাম, ডোকা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগুডুগি, হায়রে সাথের লাউ বানাইল মোরে। ঈশান দাঁত কামড়ে পিছনে তাকিয়ে দেখলো জেসি দাঁত বের করে হেসে গান গাইছে। ঈশান দাঁত কামড়ে চিৎকার করে উঠল, আমাকে টিচ করতেছিস তোরা? মোটরসের বাচ্চা, আজ তোকে কে বাঁচায় আমিও দেখব। তুই আজকে ফিনিশ, তুই তো আব গায়া বাচ্চু। জেসি ঈশানকে এগিয়ে আসতে দেখে উড়ন্ত পাখির মতো ছুটে পালালো, আর ঈশান সে জেসিকে ধরতে ব্যস্ত। বন্ধুত্বের এই ছোটাছুটি মারামারি সকল কিছু এক অতি মায়াময় স্মৃতি বহন করে চলল। হাসি খুশি ভাবে রয়ে যাক এদের বন্ধুত্বের বন্ধন। বিয়ে একটা সামাজিক বন্ধন, আমরা সেটা সবাই জানি, কিন্তু বিয়েটা একটা মেয়ের জীবনে বাড়ি থেকে বিচ্ছিন্নের সময় হয়ে যাওয়াকে বোঝায়। মাহির হলুদ গোসল হয়ে গিয়েছিল সেই দুপুরেই। এখন সবাই তাকে সাজাতে ব্যস্ত, কারণ রাতে যে হলুদের অনুষ্ঠান আছে। ঈশান স্টাইল জিনিসটা খুব পছন্দ করে। তার বাবরি চুল না হলেও দেখতে অনেকটা ওইরকমই লাগে। গ্রুপ হ্যাপিনেসের একটাই সমস্যা, তারা শুধু নিজেদের মধ্যে একে অন্যের পেছনে জোকের মতো লেগে থাকে। ঈশান আর আরাফ আজ ম্যাচ করে হলুদ রঙের সুন্দর ডিজাইন করা পাঞ্জাবি পরেছে। আরশি আর জেসি আজ লাল হলুদ ম্যাচ করা শাড়ি পরেছে আর তার সাথে কাঁচা ফুলের গহনা পরে পরীর মতো সেজে সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। আরশি জেসিকে ডেকে বলল, বেবি শোন, এটা বিয়ে বাড়ি হয়েও কেমন মরার মতো ফিলিংস হচ্ছে। ঈশানও ভালো হয়ে গেছে আর জ্বালাচ্ছে না, কি করি বলতো? জেসি ভাবুকতার সাথে বলল, ওরা জ্বালাচ্ছে না তো কি হয়েছে, আমরা জ্বালাবো। কিভাবে? জেসি হেসে বলল, দাঁড়া ফোন দিয়ে এটে নেই, পরে বলছি। তাদের ফোন দিয়ে আটার মধ্যেই সেখানে আরাফ চলে আসে আর ওদের দুজনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ওদের দেখতে থাকে। জেসি ঢোক গুলে জোরপূর্বক হেসে বলল, আরে আরাব ভাই যে, তা কেমন আছো? আমাকে না মাহি ডাকছিল, আমি আসছি। জেসি কোনো মতে ভোংচুং বুঝিয়ে দৌড়ে পালালো আর আরশি হা করে তাকিয়ে আছে। আরাফ এবার আরশির দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে নেয়। আরশি প্রায় দেওয়ালের কাছে চলে এসেছে। এবার আরশি আর কই যাবে। আরশি ঢোক গিলে বলল, আরে আমাকেও তো মাহি ডাকছিল, আমি বরং ওর কাছে যাই। আরশি যেতে নিলে আরাফ দেওয়ালে হাত দিয়ে ওকে আটকে দেয়। আরশি ভয়ে আরো ঢোক গিলতে শুরু করে। এখানে কেউ চলে এলে তাদের এভাবে দেখে ফেললে কি হবে। আরশি ভয়ে নিজের দু চোখ বন্ধ করে নেয়। আরাফ আরশির মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে নিচে হাঁটু গেড়ে বসে পড়ে। আরশির শাড়ির কুচি ঠিক করে দেয়। আরশি চোখ খুলে দেখতে পায় আরাফ খুবই যত্নের সহিত কুচি ঠিক করে দিচ্ছে। আরাফ সোজা হয়ে দাঁড়িয়ে আরশির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, মাইন্ডটাকে ঠিক করে ফেলুন ম্যাম। আপনি যেটা হবে বলে মনে করছেন সেটা সময় ছাড়া অসময়ে কোনো কালেই হবে না। আরাফ মুচকি হাসতে হাসতে বেরিয়ে গেল আর আরশি মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আরশি স্বাভাবিক হলে নিজের কপালেই বারবার হাত দিয়ে চাপড়াতে লাগলো আর নিজের দু গাল ধরে বলল, ছি আরশি ছি, তুই এটা কি ভাবছিলি? আল্লাহ, এবার তুই আরাফের সামনে মাথা তুলে দাঁড়াবে কিভাবে? নিজের মাইন্ডের কিছুক্ষণ জুতা মার, তাহলে যদি তোর বুদ্ধি একটু খোলে। আরশি একদিকে হাই হুতাশ করছে, অন্যদিকে জেসি পড়েছে বাঘের খাঁচায়। জেসি হলুদের ডালা নিয়ে ছাদে যাওয়ার সময় হলুদ পড়ে গেছে। হলুদ যদি নিচে পড়তো তাহলে তো সেটা মানা যেত, কিন্তু হলুদ পড়েছে ঈশানের গায়ে। আরশি জেসি সব কটাই অনেক ছটফটে স্বভাবের। জেসি ঢোক গিলে যাচ্ছে আর ঈশান ওর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তুই কিছু কপালে নিয়ে হাঁটিস? জেসি আমতামতা করে বলল,
ধাক্কা খেয়ে ভুলে পড়ে গেছিস, সরি। তুইও তো দেখে চলতে পারতি। ঈশান ভ্রু কুঁচকে বলল, ও তাই? তাহলে এখন সব ভুল আমার। হ্যাঁ তোরই। কোনো সমস্যা? ঈশান আশেপাশে কিছুক্ষণ তাকিয়ে জেসিকে পাজা কোলে তুলে নিয়ে নিজের বরাদ্দকৃত রুমে নিয়ে যায়। জেসিকে নিজের রুমের খাটে বসিয়ে ঈশান নিজের পাঞ্জাবি খুলে ওর হাতে ধরিয়ে দিয়ে বলে, 10 মিনিট দিলাম, ধুয়ে নিয়ে আয়। জেসি রেগে পাঞ্জাবিটা খাটে ছুঁড়ে মারল আর রেগে বলল, আমি কি তোর বউ লাগি যে তোর জামা আমি ধুয়ে দিব? ঈশান বাঁকা হেসে বলল। আজকের জন্য ধরে নে তুই আমার বউ। জেসির চোখের ধরন স্বাভাবিক হয়ে গেল নিমেষেই। পরক্ষণেই তেজি রূপ নিয়ে বলল, পারবো না, নিজেরটা নিজে করে নে। তুই পারবি না মানে? তুই পারবি, তোর বাপেও পারবে। মোটুসি, আমার কিন্তু হিমেলের বাসাও যাওয়া লাগবে, তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আয়। জেসি খুব ভালো করেই জানে সে যদি জামাটা না ধুয়ে দেয় তাহলে ঈশান তাকে একদমই ছাড়বে না। জেসিও বাধ্য মেয়ের মতো জামাটা ধুয়ে নিয়ে এলো। ঈশান ততক্ষণে অন্য পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে। জেসি টেবিলের উপর ভেজা পাঞ্জাবিটা রেখে কোমরে হাত দিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, তুই যখন এটা পরবিই না তাহলে আমাকে দিয়ে ধোয়ালি কেন? ঈশান নিজের চুল ঠিক করতে করতে বলল, যে নষ্ট করেছে তাকে দিয়ে ধুয়েছে, এতে আমার কি কোনো ভুল আছে? জেসি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ঈশান জেসির দিকে ঘুরে তাকায়। এবার জেসি তার কোমরের শাড়ির আঁচল গুজে রেখেছে, যার কারণে তাকে দেখতে একদম পাক্কা গিন্নির মতো লাগছে। ঈশান মুচকি হেসে জেসির দিকে এগিয়ে এসে জেসির গালে হাত রাখে। জেসি হঠাৎ নিজের চোখ বন্ধ করে ফেলে। ঈশান এবার নিজের ঠোঁটের হাসিটা আরো প্রশস্ত করে জেসির গলার সাইডে হাত রাখে। জেসি হঠাৎ নিজের চোখ খুলে ফেলে, কারণ সে বুঝতে পেরেছে ঈশান তাকে এমনি এমনি স্পর্শ করেনি। ঈশান এবার নিজের ঠোঁটের হাসি আর আটকে রাখতে পারল না, উচ্চস্বরে হেসে উঠল আর বলল, যেমন কর্ম তেমন ফল। তুই আমার গায়ে হলুদ দিয়ে দিয়েছিলে, আমিও দিলাম, নে এবার শোধবোধ হয়ে গেল। জেসি রেগে এবার ঈশানের দিকে তেড়ে আসলো। ঈশান এক নিমিষেই হাওয়া হয়ে গেল আর জেসি রেগে বলল, বদমাইশ ছেলে একটা, এত কষ্ট করে আমাকে দিয়ে পাঞ্জাবি ধুইয়ে আবার আমাকেই হলুদ মাখিয়ে দিলি। শালা তোর পাঞ্জাবিতে বিচুটি পাতা ঘষে দেব, বেয়াদবের 3 নাম্বার বাচ্চা। জেসি নিজের মতো ভকর ভকর করে আয়নার দিকে তাকালো। তার গালে আর গলার সাইডে জল জল করছে কাঁচা হলুদ। জেসি হলুদ মাখা জায়গায় হাত রাখলো আর হঠাৎই সে অনেক শান্ত হয়ে গেল। কেন জানি তার খুব লজ্জা লাগছে। হলুদের স্টেজে সবাই মাহি আর হিমেলকে একই সাথে হলুদ মাখাচ্ছে। সবার মুখে আনন্দের হাসি, শুধু হাসি নেই আরশি আর তার জান জেসির মুখে। দু বান্ধবী দুদিকে বসে মুখ গমরা করে রেখেছে, দেখে মনে হবে এদের স্বামী উপরে টপকে গেছে। আরাপ আর ঈশান মাত্রই গায়ে হলুদের ডালা নিয়ে মাহিদের বাসায় এসেছে। আরাপ আর ঈশান ছাদে এসে দেখলো আরশি আর জেসির এই করুণ অবস্থা। তারা দুজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। ঈশান কিছুই বুঝতে পারছে না। আরাপ ঈশানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এদের হয়েছেটা কি? ঈশান কাঁধ উঁচু করে বলল। আমিও তো জানি না। ঈশান হিমেলের কাছে গিয়ে বলল, এই আইনস্টাইনের বাচ্চা, আমার জানেমান আরে মোটুসির হয়েছে রে কি? হিমেল মুখ ফুলিয়ে বলল, এইটা তো আমার জিজ্ঞাসা করার কথা। সেই কখন থেকে দুটো দুই দিকে এমনভাবেই বসে আছে। এদের এই অবস্থায় দেখলে যে কেউ বলে দেবে এদের জামাই মরে গেছে। ঈশান ধমকে বলল, আব্বে শালা, তোর মুখে থু পড়ুক, আমি এখনো বেঁচে আছি, জ্যান্ত থাকতে আমাকে মেরে দিচ্ছিস? মাহি কপাল খানিকটা কুঁচকে বলল, তোর কথা তো বলা হয়নি, বলা হয়েছে ওই দুইটা হারামির কথা। সে কখন থেকে ডাকছি, আসছেই না। ঈশান কেশে গলাটা পরিষ্কার করে বলল। দাঁড়া, তুলে নিয়ে আসছে। ঈশান পিছনে ফিরতেই দেখলো আরশি হাওয়া। আশেপাশে তার টিকিটাও নেই। জেসি এক পাশে বসে আছে। ঈশান জেসির হাত ধরে স্টেজে উঠিয়ে নিয়ে আসলো। এরপর সে আরশিকে খুঁজতে গেল। অন্যদিকে আরাপ আর আরশি বারান্দায় দাঁড়িয়ে আছে। আপনার কি হয়েছে ম্যাম? মন খারাপ কেন?
আরশি দীর্ঘশ্বাস ছেড়ে বলল। কিছুই হয়নি। আরাফ মাথা নেড়ে মুচকি হেসে বলল। তার মানে কিছু একটা হয়েছে? কেউ কিছু বলেছে? সরি আরাফ, আসলে তখন আমার কি যেন একটা হয়ে গিয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমি খারাপ কিছু মনে করিনি। আরাফ মুচকি হেসে আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল। আপনি মনে করলেও আমার কিছু যায় আসে না। আপনার মনের উপরে কারোর জোর নেই। সেই সামান্য একটা বিষয় নিয়ে এত ভাবার কিছুই নেই। ভাবার মতো কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আরাবের প্রতিটি কথায় আরশি কেঁপে উঠছে। আরাব আরশির থেকে দূরে দাঁড়িয়ে বলল। আমার সাথে হাসি মুখে এখন স্টেজে চলুন। আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। আরশি আরাবকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে নিজেও কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছে। আরাব আরশির হাত ধরে স্টেজে নিয়ে আসলো। সবাই আনন্দ করে হলুদ সন্ধ্যাটা উপভোগ করছে। আরশি হাসতে হাসতে জেসিকে ভূতের মতো হলুদ মাখিয়ে দিয়েছে। আকাশে সূর্যের আভার সাথে সাথে মনোমুগ্ধকর ফুরফুরে বাতাসে কলিজা জুড়িয়ে যাচ্ছে। পাখির কোলাহলে মুখরিত চারিপাশ। মাহি তার দু বান্ধবীর জন্য আজ হালকা কাজের মধ্যে লেহেঙ্গা এনেছে। যদিও আরশি নিতে চায়নি, মাহি এক প্রকার জোর করেই লেহেঙ্গাটা দিয়ে গেছে। বিয়ের আমেজ চারিদিকে। মাহি বউ বেশে বসে আছে, জেসি ওর পাশে বসা। আরশি এখনো আসেনি। মাহি জেসির হাত ধরে বলল। জেসি, খুব ভয় করছে। আমার বিয়ে আগে হলেও হিমেল আমার কাছে সময় নিয়েছিল, আর আমিও দিয়েছি। এতদিনে আমরা নিজেদের মানিয়েও নিয়েছি, কিন্তু সংসার জীবন সম্পর্কে আমার ধারণা একদম শূন্য। আমার প্রচুর ভয় করছে রে। জেসি চোখ ছোট করে তাকিয়ে বলল। তুই কি হিমেলকে ভয় পাচ্ছিস? মাহি মাসি তাড়ানোর মতো করে বলল। আরে না, আমাকে কি বিয়ের পরে পড়তে দেওয়া হবে নাকি এই বিষয় নিয়ে ভয় পাচ্ছি। শাশুড়ি সবসময় শাড়ি পর, শাড়িতে নারী সুন্দর এসব বলতে থাকে, কিন্তু আমি তো বাসায় টি শার্ট আর প্লাজো পরি। বিয়ের পর কিভাবে ম্যানেজ করব বুঝে উঠতে পারছি না। ঈশান দরজার কাছে দাঁড়িয়ে বলল। তাহলে তুই শাশুড়িকে টি শার্ট পরে অভ্যাস করে নিবি। যাই বলস, তুই শাশুড়ি কিন্তু হেব্বি একটা জিনিস, ক্ষণে ক্ষণে রং বদলায়। জেসি রেগে বলল। লাগাম টান বেয়াদব, মুখের ভাষা কি ছিরি। ঈশান কপাল কুঁচকে বলল। তুই চুপ থাক। হিমেলের মাকে যতটা ভালো ভাবিস, বেরিয়ে অতটাও ভালো নয়। বউকে পড়বে কিনা সন্দেহ। এখন হিমেলের ওপর নির্ভর করে ও কি করবে। ঈশান মাহিকে উদ্দেশ্য করে বলল। জাতির খালা, টেনশন নেই হেলেনিকা। আপন হ্যাঁ না, তোর শাশুড়ি পড়াবেই পড়াবে। তুই কোনো চাপ নিবি না। যদি পড়ার খরচ না দিতে চায় তাহলে প্যারা নেই, আমি দিয়ে দিব তোর পড়ার খরচ, তাও তুই পড়বি। মাহির মুখে খুশির ঝলক দেখা দিল। 50,000 দে, নইলে নো হানি নো মানি। আরাফ হাত ভাঁজ করে বলল। দেওয়া যাবে না। 50,000। আপনি কি করবেন তাহলে? আরশি ফের বলল। টাকা নাই তাহলে বউও নাই। আরাফ মুচকি হেসে বলল। দরটা আরও একটু কমান আর শিখুন না। আমার বন্ধু কিন্তু এখনো স্টুডেন্ট। জেসি ভ্রু কুঁচকে বলল। তাহলে হাফ দাও। ঈশান শার্টের কলার ঠিক করে বলল। তোর নাকি মেয়ে নাকি দর চাও বলতো? হাফও দেবো না, বিয়ে তো হয়ে গেছে। ওর বউ নেবে এতে এত টাকা কিসের? টাকা কি রাস্তার ময়লা যে ঝাড়লে চলে আসবে? আরশি ফোঁস করে উঠল। ওরে কিপ্টের চৌবাচ্চা, তোর 14 গোষ্ঠী কি হার কিপ্টে ছিল রে? এমন করলে তো তোর কপালে রাস্তার ফকিরনি ছাড়া কেউ জুটবে না। ঈশান ভ্রু কুঁচকে বলল। তার মানে অবশেষে তোরা স্বীকার করছিস যে তোর রাস্তার ফকির নেই। আরশি রেগে উঠল। চুপ ঈশানের বাচ্চা। তুই চুপ আরশির বাচ্চা। আরাব এদের বিষয়টা মিটিয়ে 15,000 টাকার বিনিময়ে বর সহ গেট থেকে ভেতরে আসার অনুমতি পেয়েছে। হিমেলের সাথে মাহির পারিবারিকভাবে বিয়েটা হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবার মাহির বিদায়ের পালা। মাহি তার পরিবারের সবাইকে জড়িয়ে ধরে কান্না করছে। সব শেষে সে তার বন্ধুদের জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। তোরা না থাকলে নিজের ভালোবাসাকে কোনোদিন আপন করে পেতাম না। তোদেরকে আমি অনেক মিস করবো রে। তোরা কিন্তু আমার বাসায় আসবি আর আমাকে দেখে যাবি। বিয়ে হয়ে গিয়েছে বলে যদি আমাকে আবার পর করে দিস তাহলে কিন্তু তোদের বাসায় গিয়ে গণধোলাই দিয়ে আসবো।
আরশি আর জেসি তাদের চোখের পানি অঝরে ঝরাচ্ছে। মাহি ঈশানের কাছে গিয়ে কান্না করতে নিলে তার আগেই ঈশান মরা কান্নার অভিনয় করে বলল, আয় হায়, আমাদের সব শেষ হয়ে গেল। হাম সব তো লুট গায়ে। আমাদের সকলের প্রিয় জাতির খালা আজ চলে যাচ্ছে। সে চলে যাচ্ছে বলে আমার বুকটা খুশিতে ফেটে যাচ্ছে। চোখের বিনিময়ে কান দিয়ে পানি পড়ছে। কেউ ফায়ার সার্ভিসকে ডাক, নইলে একটু পরে বন্যা শুরু হয়ে যাবে। এই কষ্ট কাকে দেখাবো রে? আজ থেকে আর এই বাড়িতে আবর্জনা দেখা পাওয়া যাবে না। কষ্ট, খুব কষ্ট। ঈশান হঠাৎ করে গান গাইতে শুরু করলো। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া। ঈশানের কাজে সবাই হতবাক হয়ে গেছে। মাহির কান্না থেমে গেছে সেই কখন। সবাইকে চুপ করে থাকতে দেখে ঈশান থতমত খেয়ে বলল, একটা কি বেশি হয়ে গেছে? চোখে পানি দিয়ে কান্না করলে মনে হয় বেশি ভালো হতো। সবাই এবার হেসে ফেলল। মাহি ঈশানের বুকে আস্তে করে ঘুষি মেরে বলল, ভালো হয়ে যা বদমাইশ। মাহি আরাফের কাছে গিয়ে বলল, তোমাকে আমি নিজের বড় ভাই মেনে নিয়েছি। আমার তো ভাই নেই, তাই তোমাকে ভাই হিসেবে ডাকি। তোমার বাড়িতে আমার মতো বোনের জায়গা কোনোদিন হবে তো? আরাফ মুস্কি হেসে মাহির মাথায় হাত দিয়ে বলল, যখনই মনে পড়বে চলে আসবে। তোমার যে একটা ভাই আছে এটা ভুলে যেও না। ভাই যখন বলেছ তার যথাযথ মূল্য আমি অবশ্যই রাখবো। মাহি হাসি মুখে সবাইকে বিদায় বলে চলে গেল নিজ গন্তব্যে। তার একটা নতুন জীবনের সূচনা হয়ে গেল। কিছুদিন পরে গ্রুপ হ্যাপিনেসের ভার্সিটির জীবন শুরু হয়ে যাবে। কেমন কাটবে তাদের সেই জীবন?